29 নভেম্বর সোমবার রাত 8টায় শামীম জাহেদি আছে রিটোর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের সহিংসতায় 2 দিনে বিজেপি সদস্য সহ 6 জেলায় নিহত সংখ্যা বেড়ে 10, আহত 3 শতাধিক। করোনায় দেশে আরো 2 মৃত্যু, ওমিক্রন প্রতিরোধে জনসমাগম নিরুৎসাহিত করা সহ 15 দফা নির্দেশনা। ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী দিয়ে চলছে 12 বিমা প্রতিষ্ঠান, নিয়োগের শর্ত জটিলতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তৃতীয় ধাপের নির্বাচন পরবর্তী সহিংসতা আজ লক্ষ্মীপুর, ময়মনসিংহ এবং ফেনীতে হামলার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত 36 জন আহত হয়েছেন। এদিকে 2 দিনের সহিংসতায় 6 জেলায় প্রাণ গেছে 10 জনের। আর নীলফামারীতে সংঘর্ষের সময় মারা গেছেন একজন বিজেপি সদস্য। এছাড়া 12 জেলায় আহত 3 শতাধিক। এনে কথা বলতে উত্তরা থেকে আমার সাথে যোগ দিচ্ছেন স্থানীয় সরকার গবেষক, কলাম লেখক ও সাবেক সচিব আব্দুল লতিফ মন্ডল, এবং ঠাকুরগাঁ থেকে আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী তানভীর হাসান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জনাব আব্দুল লতিফ মন্ডল, আপনার কাছেই প্রথমে যেতে চাচ্ছি। আমি বলছিলাম যে এবারের সংঘর্ষে গত 2 দিনেই 10 জন মারা গেছে এবং আমরা জানি এ পর্যন্ত প্রায় এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে 51 জন ব্যক্তির প্রাণহানি হয়েছে। এই যে মৃত্যু, এই যে মারামারি, এটার মূল কারণ কি এমন যে আমাদের নির্বাচনী ব্যবস্থায়, বিশেষত স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে নির্বাচনী ব্যবস্থায় ডেফিনেটলি কিছু গলদ বা ত্রুটি আমাদের রয়ে গেছে। আপনি জানেন যে 2015 সালের আগ পর্যন্ত আমাদের দেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোয় ইউনিয়ন, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা ইত্যাদিতে নির্দলীয়ভাবে নির্বাচন হতো। 2015 সালের আইনি সংশোধনের মাধ্যমে এই সমস্ত প্রতিষ্ঠানে নির্বাহী প্রধান পদে দলীয় পরিচয়ে নির্বাচন বা মনোনয়নের ব্যবস্থা করা হয়। এতে ঐতিহাসিকভাবে আমাদের দেশে যে নিরপেক্ষ নির্বাচন স্থানীয় সরকার পর্যায়ে ছিল সেটি প্রতিহত হয়। এটি নিশ্চয়ই আমাদের স্থানীয় সরকার পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এবং আপনি জানেন যে 2015 সালে যখন এই আইনগুলো সংশোধন করা হয় তখন এটাকে নিয়ে ভীষণভাবে এটা আলোচিত সমালোচিত হয়েছিল। রাজনৈতিক বিভিন্ন দলসহ বিভিন্ন সোশ্যাল সামাজিক যে প্রতিনিধিরা আমাদের যারা, তারা সবাই এটার সমালোচনা করেছিলেন যে এতে তৃণমূল পর্যায়ে সামাজিক বন্ধনের ক্ষতি হবে এবং নির্বাচন। মন্ডল, আমি একটা বিষয় আপনাকে বলতে চাচ্ছি, হয়তো এখন মৃতের সংখ্যা বা সংঘর্ষের সংখ্যা পরিমাণ বেড়েছে, কিন্তু এটা তো ঠিক যখন দলীয় প্রতীক ছাড়াও নির্বাচন হতো তখনও কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের দিন বা নির্বাচন আগে বা পরে নির্বাচনী সংঘর্ষ হয়েছে এবং মানুষ মারা গেছে, আহত হয়েছে। আসলে এটাও তো একটা কারণ যে শুধুমাত্র যে দলীয় ভিত্তিতেই হলেই যে সংঘর্ষ বেশি হবে তাও তো না। তাহলে আমরা যদি বলি নির্বাচন ব্যবস্থাকে, যদি আমি ত্রুটির কথা বলি, আমি যদি আর একটু ছোট করে কথা বলি, সেটা হচ্ছে যে আমি যদি বলি যে ভোটিং ডে, যেদিন ভোট হচ্ছে, ভোট গ্রহণের দিন যদি বেশ কিছু ত্রুটি রয়েছে নিশ্চয়ই, এবং এখানে নিশ্চয়ই কর্তৃপক্ষের ভাবা উচিত কিভাবে এই সংঘর্ষ এড়ানো যায়, সেগুলো নিশ্চয়ই আলোচনা আসতে পারে। যেটা মডেল, আমি আপনার কাছে আসবো। আমি একটু তার আগে আমাদের সহকর্মী তানভীর হাসানের সাথে একটু যেতে চাই। তানভীর হাসান, আজকে কেমন পরিস্থিতি ছিল নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সহিংসতা হিসাবে? জি ধন্যবাদ। আপনারা জানেন ঠাকুরগাঁয়ে 18টি ইউনিয়নে কালকে ভোট অনুষ্ঠিত হয়েছে, কিন্তু ভোট গণনার সময় ঠাকুরগাঁও খনগাঁও একটি কেন্দ্রে
বিজিবির গোলাগুলিতে 3 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো 4 জন। নিহতদের মধ্যে রয়েছেন শাহাব আলী, মাহফুজুর রহমান এবং আদিত্য রায়। আদিত্য এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। আদিত্য এবার নতুন ভোটার ছিল। সে ভোট কেন্দ্রে ভোট দিয়ে ভোটের ফলাফলের জন্য কেন্দ্রে উপস্থিত ছিল, কিন্তু হঠাৎ যখন ফলাফল ঘোষণা না করেই প্রিজাইডিং অফিসার সেখান থেকে পালিয়ে যায়, তখন গ্রামবাসী ভোট কেন্দ্র অবরুদ্ধ করে রাখে। অবরুদ্ধ করার পরে তারা স্ট্যান্ডিং ফোর্স যখন সেখানে আসে, যখন বিজিবি আসে, এলোপাথারে গুলি বর্ষণ শুরু করে। এই এলোপাথারে গুলি বর্ষণে ওই মুহূর্তে ঘটনাস্থলে 2 জন মারা যায়। যারা গুলিবিদ্ধ হয় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তির সময় আধুনিক সদর হসপিটালে গুরুতর 2 জনকে রংপুর রেফার করা হয়। রংপুর যাওয়ার পথে আরেকজন তার মৃত্যু হয়। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি সেই এলাকায় গিয়ে আজকে পরিবেশটি দেখেছি। মানে আদিত্য পরিবার খুবই একটি অসহায় পরিবার। তার পরিবার মানে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে এবং এলাকায় শোকের মাতম তৈরি হয়েছে। এছাড়া তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনি আমার সাথে থাকুন, আমি আপনার কাছে আবার ফিরে আসবো। জনাব মন্ডল, আব্দুল লতিফ মন্ডল, আপনার কাছে বিষয়টা আমি বলছিলাম যে বলছিলাম যে আপনার নির্বাচনের ত্রুটির কথা বলছিলাম, যে ভোটিং ডে যদি নিরাপত্তা নিশ্চিত না করা যায় তাহলে হতে পারে, এবং শুধু ভোটিং ডে না, ভোটের আগেও দেখা যায় যে যারা একটা ধারণা হয়েছে যে জোর যার মুল্লুক তার, এমন একটি পেশি শক্তির জোর কিন্তু প্রতিফলিত হয় সবসময় নির্বাচনে। অর্থাৎ এমন একটা নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা দরকার যেখানে জাল ভোট দেওয়া সম্ভব নয়, বা যেখানে এক পক্ষ তারা জোর করে ভোট কেন্দ্র দখল করতে পারে না, এমন একটা ব্যবস্থা কিন্তু খুব জরুরি দরকার। সেইটা করতে হলে আসলে কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনের একটা বিশেষ দিক হচ্ছে একটি রাজনৈতিক দলের মধ্যে বিভেদ, যেটা এর আগে এতটা প্রকট হয়ে দেখা যায়নি। জি, আপনি দেখেছেন যে শাসক দলের বহু সংখ্যক প্রার্থী এবার নির্বাচনে ইতিমধ্যে জয়লাভ করেছে, এবং বর্তমান যে চলমান নির্বাচন সেখানেও তারা অংশগ্রহণ করছে। এতে একটি খারাপ দিক হচ্ছে যে একটি রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে একটা বিভেদ সৃষ্টি হলো। এই যারা বিদ্রোহ করে নির্বাচনে অংশগ্রহণ করছে বা জয়লাভ করবে, তারা নিশ্চয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে, এবং এদেরকে দলীয়ভাবে আবার শৃঙ্খলায় আনা বেশ কঠোর হয়ে পড়বে। কাজে এটা কিন্তু শাসক দলের জন্য একটি অশনি সংকেত। এই যে একটি দলের মধ্যে বিভাজনের কারণে কিন্তু এই মারামারি হানাহানিটা অধিকতর জোরদার হয়ে পড়েছে। কেননা দুইটি দলের মধ্যে বা একাধিক দলের মধ্যে এই মারামারি হানাহানিটা ততটা কঠোর রূপ নিতে পারে না, তার কারণ এখানে বিভিন্নভাবে হস্তক্ষেপ করা হয়। ধন্যবাদ মন্ডল, আপনি আমাদের সাথে থাকুন। তানভীর হাসান, আপনার সাথে আমি আরেকটি বিষয়ে প্রশ্ন রাখছি। একটি অভিযোগ বলা হচ্ছে যে এই যে নির্বাচনী সহিংসতা হচ্ছে সবগুলোই নাকি নির্বাচন সংশ্লিষ্ট নয়, বলা হচ্ছে পূর্ব শত্রুতাও এখানে কাজ করে। আপনার দেখা মতে এবারে ঠাকুরগাঁয়ে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা যে পূর্ব শত্রুতাকে আসলে কাজে লাগিয়েছে এই নির্বাচনী সহিংসতাকে? আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটি সাথে আসলে এই সংঘর্ষের বা এই হতাহতের কোনো মিল নেই। আমি যে ভোট কেন্দ্রের ঘটনাটা ঘটিয়েছে, এলাকাবাসীর কথা হচ্ছে প্রিজাইডিং অফিসার এখানে যদি উপস্থিত থাকতো তাহলে এরকম হতাহতের ঘটনা ঘটতো না। প্রিজাইডিং অফিসার যখন পালিয়ে যায় ফলাফল না দিয়ে, তখন উত্তেজিত জনতা ভোট কেন্দ্র দখল করে ফেলে। তখন পুলিশ পরিস্থিতি মোকাবেলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং বিজিবি মোতায়েন করে। তখন ছত্রভঙ্গ করার জন্য প্রথমে তারা উপরে গুলি ছুড়ে, এই ছিটা গুলিতেই কিন্তু এই হতাহতের ঘটনা ঘটেছে। আমি যেমন পীরগঞ্জ থানার ওসির সাথে বিকেলে কথা হয়েছে, এই ঘটনায় ওই গ্রামবাসী প্রায় 500 থেকে 600 জনের বিরুদ্ধে অজ্ঞাত নামে একটি মামলা দায়ের হয়েছে। এই মামলার খবর শুনে ওই এলাকা কিন্তু বর্তমান পুরো শূন্য হয়ে গেছে।
এই পুরুষ শূন্য হয়ে যাওয়ার কারণে সবাই এখন একটি আতঙ্ক বিরাজ করছে ওই এলাকায়। তানভীর হাসান, বুঝতে পেরেছি, কিন্তু আমি যে প্রশ্ন করছিলাম যে বলা হয়ে থাকে যে বিভিন্ন রকম পূর্ব শত্রুতা এই সময়টাকে কাজে লাগানো হয় নির্বাচনের সময়, এমন ঘটনা কি আসলে আপনার জানা আছে কিনা? আমরা আপনার কাছে বিষয়ে পরে জানবো। যারা মন্ডল, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে একটি বিষয় স্পষ্ট, সবাই যেটা বলছে যে এই যে ভোট কিন্তু দখলের মতো ঘটনা ঘটছে, এমন কি ব্যবস্থা নেওয়া যেতে পারে যাতে ভোট কিন্তু দখল করে লাভ হবে না? আমরা যদি প্রযুক্তির কথা বলছি, প্রযুক্তির ব্যবহার যদি করা যায় তাহলে কিন্তু এটা হয়তো সম্ভব। কেন সেই দিকে যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন, যারা রাজনৈতিক দলগুলো আছেন, নির্বাচন কমিশন আছেন, তারা কেন ভাবছেন না কেন? এমন হতে পারে যে যদি ইভিএমও ভোট হয়, সেখানে যদি স্মার্ট কার্ডের ব্যবহারকে বাধ্যতামূলক করা হয়, তাহলে কিন্তু যে কেউ আসলে জাল ভোট দিতে পারে না। এই বিষয়গুলো আসলে ভবিষ্যতে ভাবা উচিত কিনা, আপনার কি মনে হয়? জনাব মন্ডল। প্রশ্ন হচ্ছে উনি কেন অবস্থা নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। জি, এখানে মূল সংঘাতটা হয়েছে এবার একই দলের প্রার্থীদের মধ্যে। কাজেই এখানে তার পক্ষে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়েছে, বা তাকে সহায়তা করার মতো লোক এখানে পাওয়া যায়নি। আপনারা যে প্রশ্নটা চিন্তা ভাবনা করছেন যে পূর্ব শত্রুতার কারণেও অনেক সময় হয়ে থাকে, এটা হতে পারে, তবে এটার সংখ্যা আমি মনে করি খুবই কম, খুবই নগণ্য। আজকে আমি একটা খবর দেখলাম যে যারা চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা অনেক সময় এই মারামারি হানাহানিকে অনেকটা উৎসাহ দিচ্ছে নিজের সমর্থন জোগানোর জন্য। একটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তিনি ঘোষণা দিয়েছেন যে তার দলের কোনো সমর্থক যদি প্রতিপক্ষের আঘাতে মারা যায় তাহলে তিনি 10 লক্ষ টাকা পুরস্কার দেবেন, 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন। এই যে বক্তব্যগুলো, এগুলো কিন্তু অনেক সময় মারামারিকে উৎসাহিত করে, ইন্ধন যোগায়। কাজে আপনি যে কথা বলছেন যে এটা প্রতিহত করা বা এটা কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, অবশ্যই সম্ভব। তবে মন্ডল, আপনাকে ধন্যবাদ। আমরা কিভাবে প্রতিহত করা উচিত বা করা সম্ভব সেই বিষয়ে আপনার কাছে আমরা শুনবো, তার আগে একটা বিরতি নিব আমরা। তানভীর হাসান, আপনাকে ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য। এবং লক্ষ্মীপুর থেকে আমার সাথে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আব্বাস হোসেন, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি এই মুহূর্তে লক্ষ্মীপুরের নির্বাচনী সহিংসতার সর্বশেষ অবস্থা কি? আসলে গতকাল ধরে কিন্তু লক্ষ্মীপুরের যে বিভিন্ন স্থানে আমরা যতটুকু পেয়েছি, যারা পরাজিত প্রার্থী এবং যারা বিজয়ী, আমরা এক ধরনের উত্তেজনা দেখেছি। এদের মধ্যে সবচেয়ে বেশি হলো যে ইউপি মেম্বার রয়েছে তাদের মধ্যে। আজকে বিকাল 3টার দিকে যে রায়পুরের যে সর্বংশীর যে নায়াপাড়া এলাকা রয়েছে, অর্থাৎ 7 নং ওয়ার্ডের, সেখানে যে পরাজিত ইউপি সদস্য মফিজ দেওয়ান এবং যিনি বিজয়ী হয়েছেন যে জাহাঙ্গীর বক্সি, তার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় প্রায় 25 জনের মতো আহত হয়েছে। কয়েকটি বাড়ি ভাঙচুর এবং তাদের নৌকা এবং দেওয়ার কথা অভিযোগ করেছেন সেখানকার যারা আহত হয়েছেন তাদের মধ্যে। আমরা অনেকে আমাদেরকে এটি জানিয়েছেন, কিন্তু আমি কথা বলেছি এখানকার যারা এই যে পরাজিত প্রার্থী রয়েছেন মফিজ দেওয়ান, তিনি অভিযোগ করে বলেছেন গতকাল নির্বাচন চলাকালীন সময় যে যিনি বিজয়ী হয়েছেন, অর্থাৎ যে জাহাঙ্গীর বক্সি, তিনি তার গতকালও তার সমর্থকদের উপর এলোপাতাড়ি হামলা ভাঙচুর এবং তাদেরকে আহত করার ঘটনার জের ধরে মূলত আজকে বিকেল 3টায় পরিকল্পিতভাবে তাদের সমর্থকদের উপর হামলা করেছে। এই সময় তাদের 10 জন আহত হয়েছে। পাশাপাশি যিনি বিজয়ী হয়েছেন যে তিনিও অভিযোগ করে বলেছেন যে আসলে পাল্টা হামলার অভিযোগ করেছেন তিনি। আব্বাস হোসেন, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, এই সময় যে সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে, পুলিশে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে, মামলা হয়েছে কিনা, তাদের যারা আসামি করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিনা? আসলে যে আমি যদি একটু বলি, গতকাল যে নির্বাচনের আগ মুহূর্তে যে রামগঞ্জের ইসাপুর এলাকায় যে প্রতিপক্ষের হামলায় যে ছাত্রলীগের ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাজ্জাদুর রহমান সজীব নিহত হয়েছে, এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত মামলা হয় না, কিন্তু কিছুক্ষণ পরে মামলা হবে এমনটা আমরা খবর পেয়েছি। আর আজকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে পুলিশের পক্ষ থেকে যে মামলা নেওয়ার কথা বলছেন, এই ছাড়াও কিন্তু আমি কথা বলেছি এখানকার পুলিশ সুপার ডক্টর এস এম কামরুজ্জামানের সাথে। তিনি জানিয়েছেন
যে আসলে যারাই যে অন্যায় করে বা সংঘর্ষে জড়ান তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে এবং তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে ধন্যবাদ আব্বাস হোসেন, আপনি আমাদের সাথে থাকুন। জনাব আব্দুল লতিফ মন্ডল, আপনার কাছে বিষয়ে আমি জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করা সম্ভব, নির্বাচনী সংঘর্ষকে প্রতিহত করা যেতে পারে। কিভাবে সম্ভব, আসলে কি ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যেতে পারে? আসলে দেখেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান কিন্তু নির্বাচন কমিশনের একটি পবিত্র দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, এবং নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা করে স্থানীয় প্রশাসন। কিন্তু আমরা বেশ কিছুদিন যাবৎ দেখছি যে বিভিন্ন পর্যায়ে নির্বাচনগুলো সুষ্ঠু হতে পারছে না, মারামারি হানাহানি লেগেই আছে। বিশেষ করে চলমান যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে, এটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটা দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, যে সমস্ত এলাকায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা হচ্ছে না। এই শুধু এই নির্বাচন নয়, সব নির্বাচনে সহিংসতা হয়, সংঘর্ষ হয়, মানুষ মারা যায়। তাহলে নির্বাচন বা ভোটিং ব্যবস্থায় আসলে কি পরিবর্তন আনা উচিত, যাতে মানুষ মনে করে যে ভোটের দিনে যুদ্ধ করলেই ভোটে জেতা যায় না? দেখেন, ভোটিং ব্যবস্থায় কিছু পরিবর্তন, হয়তো আমূল কোনো পরিবর্তন আনা সম্ভব না। জি, কেননা যেমন আমি একটি বলেছিলাম যে আমরা যেটা দলীয় নির্বাচনে সংস্থা প্রধানের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি 2015 সালে, সেটি একটি সঠিক সিদ্ধান্ত নয়। এটি কিন্তু অনেকটা মারামারি, হানাহানি বা নানা রকম সংঘাতকে উৎসাহিত করেছে। আপনি বলেছিলেন যে এর আগেও ছিল, আমি স্বীকার করছি। আমি তো, আমার বয়স তো এখন প্রায় 77 বছর। আমি তো সেই 50-এর দশক থেকে আমি নির্বাচন দেখে আসছি। তখনও ছিল, বলতাম যে ছিল না, কিন্তু পরিমাণ ছিল খুবই কম, সংখ্যা ছিল খুবই কম। আর একটি গ্রাম্য বন্ধন, যেটা সেই গ্রাম্য বন্ধনটা এখন নষ্ট হয়ে গেছে। আগে যারা মুরব্বীরা এই সমস্ত নির্বাচনে একটা ভালো ভূমিকা পালন করতেন, যাতে কোনো রকম মারামারি হানাহানি না হয়, কিন্তু এখন সেই ভূমিকাটা তারা পালন করতে পারছে না। যে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী দলগুলোর যে প্রতিনিধিরা যে নির্বাচন করতেছেন, সেই নির্বাচনে যে হানাহানি রক্ষা করা, হানাহানি বন্ধ করার একটা দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোরও আছে। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু রাজনৈতিক দলগুলো সে এগিয়ে আসছে না, আর সেটাই চিন্তার বিষয়, সেটাই দুঃখের বিষয়। ধন্যবাদ আপনাকে। জনাব আব্বাস হোসেন, ছোট্ট করে আপনি জানতে চাচ্ছি যে একটা অভিযোগ আছে যে এই ধরনের সংঘর্ষে, নির্বাচনী সহিংসতায় সাধারণত দেখা যায় সুষ্ঠু বিচার হয় না, এবং যার ফলে এই ধরনের সহিংসতা বেড়েই চলেছে। আপনার কি অভিজ্ঞতা বলে যে এর আগেও বিভিন্ন সময় নির্বাচনে নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, সেখানে কি তেমন কিছু সমস্যা হয়েছে কিনা? আসলে আমরা আপনাকে একটু সময় নেব। তার আগে আমরা ঢাকায় শেষ হলো বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত 2 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। আয়োজনের সার্বিক দিক তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। But the people who could not come in were all with us online. This was in Dhaka itself or in Bangladesh itself. But also we have been told that there was huge online participation. In fact, while we are speaking right now, there is already huge online participation from all over the world. So this summit has actually it has generated a lot of interest globally. And the other thing which we were I was very happy with, and it was very impressive, was the technical sessions which we held. We had 13 technical sessions on different topics, and over there also the attendance was very, very big. And I would like to take this opportunity to thank all my colleagues in the cabinet, and all the other panelists and the people who came and gave their time, and the senior government officials who came and gave their time during the technical sessions. And these were I had the opportunity of attending
2 sessions, and I found that, these were of very, very high standard, and there was a lot of information which was exchanged between the panelists as well as the audience. So also, as you heard before we during the conclusion this thing, that we have been able to have a huge, very successful deals have been signed, and I think over $4 to $5 billion worth of investment things have been signed over here, and there is some 1 or 2 big deals which will be signed in the next couple of days. So from that point of view, I think it has been successful. However, what was told to me when we started the first the press conference which we did to do the opening of this, announce the opening of this summit, the journalist asked me that what is your target? How much are you saying that this summit, how much investment will it generate? And I said that my target is 0. I am not saying that this summit itself is going to generate any this thing. I said that this is an ongoing process. As far as we were concerned from VIDAS, I think our purpose for holding this summit, and I think that has been very successfully served, was to let Bangladesh know, let the world know about the new Bangladesh, where Bangladesh has come under the dynamic leadership of Honorable Prime Minister Sheikh Hasina, and this about the new Bangladesh. We have been doing road shows abroad, and we thought that we should now do a major investment summit in Bangladesh so that we can actually give this information out. And just like I would also now like to specially thank His Excellency the Saudi Transport and Logistics Minister, Engineer Saleh Nasser Al Jasser, for leading this delegation and coming to Bangladesh. Like he said, he said it was an eye-opener for him, this visit, and he also said that he has had 13 high-profile meetings, and it was an eye-opener for me to see His Excellency being so energetic. He arrived yesterday, and I don't think he has had a chance to rest at all. He has been on the moves from the time he landed, and I would really like to thank His Excellency and all members of his delegation for visiting Bangladesh. And I just told him that although this is his first visit, I'm sure and definitely this is not going to be his last visit, and that we should hope to see him many more times in Bangladesh. So with these words, I won't take too much time. Again, thanking all of you for making this summit very, very successful, and again thanking all the organizers. And on behalf of the BIDA, I would also like to apologize to everybody because we did it, but in COVID, this is the first time we are doing such a big physical meeting. I'd like to apologize. If there have been any lapses, then you should look at us with excuse us, because it was a difficult thing to do. But other than that, again, thank all of you. Thank you very much for participation and for the cooperation we have got from everybody. And before ending, I must say that to all the local as well as foreign investors, this is a new Bangladesh. We are ready for your investment. You have heard in these 2 days the opportunities that are there. Bangladesh is moving ahead. Bangladesh is going to prosper. 2 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে সমাপনী অধিবেশনে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 6.4%, and of course there is no mismatch between demand and supply. The market capitalization of our
capital market, another index of macroeconomy, has increased 5 times, which is around 70 billion US dollar. My dear friends, Bangladesh is a land of opportunity. Business opportunities are enormous here. Be it greenfield, brownfield, joint venture, or any other mode of investment. Over half of the FDI are reinvestments. It simply indicates high profitability and sustained confidence. We have a hard-working, educated, and innovative young workforce available at a very competitive compensation package compared to that of China, India, Cambodia, and Vietnam, our neighboring countries. Furthermore, Bangladesh is currently enjoying demographic dividend with a median age of 25, and this demographic dividend will be available to us. We will be receiving it until it is 2061. I am again saying Bangladesh is an ideal destination for investment because of liberal investment policies and attractive packages of fiscal, financial, and other incentives. We offer generous tax holiday and other fiscal packages for investors. Import duty is exempted fully for export-oriented industries. Double taxation can be avoided in most cases in line with bilateral tax agreements. Long-term leasehold land is available for investment in special economic zones. Bonded warehouse and duty drawback facilities are available. 100% repatriation of profit, invested capitals, and dividends are allowed. Easy exit in case of business closure is available. Distinguished delegates, we would look forward that you will kindly join us, our development journey, and be our partner. Our growth potential is now recognized worldwide. As per the Center for Economic করোনার নতুন ধরন অমিক্রন মোকাবেলায় 15 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার রাতে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডাক্তার নাজমুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এদিকে করোনায় দেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছে বেশ কিছু মানুষ। এসব নিয়ে কথা বলতে বাড্ডা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির। জনাব কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে 15 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এর গতকালকে আমরা তার আগের দিন আসলে 4 দফা নির্দেশনা বা পরামর্শ দিয়েছিল জাতীয় পরামর্শক কমিটি। এখন এই যে পরামর্শ এবং আজকের যে নির্দেশনা, এটার বাস্তবায়ন আসলে কে করবে? নির্দেশনা বাস্তবায়ন আসলে মহামারীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হচ্ছেন সবকিছু সংক্রামক যে কোনো ব্যাধির জন্য ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পার্সন। উনি এই নির্দেশনাগুলো বাস্তবায়ন করবার জন্য অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাকে এটা করতে হবে। এই যে বাস্তবায়নের কথা বলা হচ্ছে তার মধ্যে অনেকগুলোই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেমন বলা হচ্ছে জনসমাগম বন্ধ করতে হবে, বলা হচ্ছে যে যেখানে বিনোদন কেন্দ্র সেখানে অর্ধেক মানুষের উপস্থিতি যেন সেই কার্যক্রম পরিচালিত হয়। পরিবহনের কথাও বলা হচ্ছে এমন অবস্থা। তো নিশ্চয়ই সরকারের দিক থেকেও একটি প্রজ্ঞাপন আসা উচিত, না হলে এগুলো সেই অর্থে বাস্তবায়ন হবে না। সেটা কি স্বাস্থ্য অধিদপ্তর সরকারের সাথে দায়িত্বে কথা বলছে কিনা আসলে? হ্যাঁ, আপনি এটা একদমই খুবই লজিক্যাল কথা বলেছেন। স্বাস্থ্য অধিদপ্তরকে করতে হবে, কিন্তু অন্যান্য স্টেক হোল্ডারদেরকেও একইভাবে এগিয়ে আসতে হবে। ধরেন আমরা একটা অধিদপ্তর থেকে একটা যে দফা বা যেগুলো আপনি বলছেন যে নির্দেশনাগুলি দেওয়া হয়েছে, এগুলো সবই লজিক্যাল, এবং এই লজিক্যাল জিনিসের ইমপ্লিমেন্টেশন এন্ডে যারা আছেন একা তো স্বাস্থ্য অধিদপ্তর এগুলো ইমপ্লিমেন্ট করতে পারে না। কারণ ল এনফোর্সিং এজেন্সি থেকে শুরু করে সিভিল এভিয়েশন থেকে শুরু করে ল্যান্ড পোর্ট থেকে শুরু করে এয়ারপোর্ট অথরিটি থেকে শুরু করে প্রত্যেকেরই সিমিলারলি তার জায়গায় কাজ করতে হবে, এবং প্রাইম মোভার হবে স্বাস্থ্য অধিদপ্তর আনডাউটেবলি। আর যে কারণে আপনি যেটা বলছেন আন্তঃ মন্ত্রণালয় একটা সমন্বয় খুবই জরুরি, এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সেটি কিন্তু অতি দ্রুততার সঙ্গে, আপনারা জানেন যে আগামীকাল সকালে উনি কিন্তু আন্তঃ মন্ত্রণালয় বৈঠক ডেকেছেন, প্রত্যেক মন্ত্রণালয়ের সবাইকে ডেকেছেন। কালকে সকালে উনি নির্দেশনা দিবেন এবং সবাইকে সেম পেজে রেখে অতীতের সমস্ত কিছু অভিজ্ঞতা কাজে লাগিয়ে
এবারে যাতে আমাদের এই কোনো জায়গায় কোনো গ্যাপ না থাকে সেজন্য উনি অসম্ভব আন্তরিক, যে কারণে কালকে উনি মিটিং ডেকেছেন সবাইকে ইনভলভ করে, আপনি যেটি বললেন সবার সঙ্গে একসাথে সমন্বয় করে এই কাজটি করতে পারলে আমরা নিশ্চয়ই করে কোনো জায়গায় আমাদের গ্যাপ থাকবে না। আমরা সেটাই আশা করি, কারণ আসলে গত 3 দিন ধরে যেসব বিষয়ে পরামর্শ বা নির্দেশনা হচ্ছে, এটা একসাথে বসে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই কিন্তু এইটা সহজে সমাধান করা যেতে পারতো। আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে গতবার প্রথম ধাপে যখন বাংলাদেশে এই করোনা ভাইরাসের আক্রমণের কথা বলা হচ্ছিল, তখন কিন্তু একটা বাজে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল যে ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিয়ে। আমরা জানি যে বিমানবন্দরে অনেক হইচই হয়েছে, শেষ পর্যন্ত তাদেরকে বাসায় যেতে বলা হয়েছে, কিন্তু সেই মানুষজন বাসায় নিজেরা কোয়ারেন্টিন থাকেননি, তারপরে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে বলা হচ্ছে যে বেশ কিছু দেশ থেকে যখন বিমানে করে বাংলাদেশে আসবেন তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করা হবে। এটা আসলে কতটা গুরুত্ব দেওয়া উচিত? এখানে অর্থের প্রয়োজন রয়েছে, সেগুলো কি সরকার একই সাথে নীতিমালাগুলো তৈরি করবে কিনা? কারা এই কোয়ারেন্টিনে অর্থ যোগাবে? যাত্রীরা করবে নাকি সরকার করবে? এগুলোর মধ্যে পরিষ্কার নির্দেশনা থাকা উচিত। না, অ্যাবসলিউটলি রাইট। আপনি একেবারে যে কটা কথা আজকে বলছেন এগুলো আমাদেরও মনের কথা। কারণ হচ্ছে যে আমাদের কোনো সিদ্ধান্তে দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো সুযোগ নেই, কারণ আমরা সমগ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয়। সুতরাং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো রকম ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। একটি কথা খুব পরিষ্কার, যেমন ধরেন এবারের অভিজ্ঞতাটা কিন্তু ভিন্ন। ধরেন একটা সময় ছিল যখন আমাদের হাতে কোনো অস্ত্রই ছিল না, এবারে বেশিরভাগ লোক ভ্যাকসিনেটেড, বাইরে থেকে যারা আসবেন তারাও ভ্যাকসিনেটেড থাকবেন, তারা যেই দেশ থেকে যেই পোর্ট অফ এন্ট্রি থেকে আসবেন তারা আরটিপিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ঢুকবেন। সুতরাং এই কিছু অ্যাডভান্টেজিয়াস পজিশনে আমরা আছি। তার মানে এই নয় যে আমাদের দ্বার আমরা উন্মুক্ত করে দিব। যত কিছুই থাকুক আমাদের দিক থেকে আমরা এখনো এই ভাইরাসটির বিহেভিয়ার সম্পর্কে উই আর নট দ্যাট কনফার্ম যে আসলে এটা কি হতে যাচ্ছে। আগামী 2-3 সপ্তাহের মধ্যে হয়তো এর একটি চরিত্র প্রকাশ পাবে, কিন্তু 2-3 সপ্তাহ পরে চরিত্র যদি খারাপ হয় তখন সিদ্ধান্ত নিতে গেলে তো আমরা বিপদে পড়বো। সুতরাং আমাদের ধরে নিতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর আহমেদুল কবির, আমাদের সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ। বেশ কয়েক বছর ধরে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহীর মাধ্যমে চলছে দেশের 12টি বিমা প্রতিষ্ঠান। বিমা উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগের শর্ত জটিলতায় মুখ্য নির্বাহী নিয়োগ হচ্ছে না বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এদিকে নিয়ন্ত্রণ সংস্থা বলছে যোগ্য লোকের অভাবের পাশাপাশি এ খাতে কাজে আগ্রহ হারাচ্ছেন অনেকে। এসব নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDR এর চেয়ারম্যান হিসেবে আছেন ডক্টর এম মোশাররফ হোসেন। ডক্টর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমাদের একটি প্রতিবেদন গেছেন যেখানে বলা হচ্ছে যে শর্ত অনুযায়ী মুখ্য নির্বাহী পাওয়া যাচ্ছে না, যার ফলে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী দিয়েই প্রতিষ্ঠান চালাতে হচ্ছে 12টি প্রতিষ্ঠানে। শর্তগুলো হচ্ছে যে 5 বছরের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া একই শ্রেণীর বিমা প্রতিষ্ঠানে 15 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্যবস্থাপনা পরিচালকের নিম্নপদে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই একজন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এই শর্তগুলো কি অনেক কঠিন হয়ে গেল কিনা, জটিল হলো কিনা ব্যবসা চালাবার জন্য? আপনি ঠিকই বলেছেন। একটা জায়গাতে আইনের যে রিকোয়ারমেন্টটা রয়েছে যে ম্যানেজিং ডাইরেক্টর হতে গেলে তাকে সেকেন্ড ম্যান হিসাবে, দ্যাট ইজ ব্যবস্থাপনা পরিচালকের অব্যবহৃত নিম্ন পদে 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকা প্রয়োজন রয়েছে। সেইটা আসলে একটু আপনার অ্যাম্বিগুইটি ছিল, তবে রিসেন্ট পাস্টে উই হ্যাভ ডিজাইনড ইউনিফাইড অর্গানোগ্রাম। সেটাতে আমরা কিন্তু ডিফাইন করে দিয়েছি যে সেকেন্ড ম্যান বলতে এটা এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর হবে। তো ওই লিমিটেশনস এর কারণে আইনের কমপ্লায়েন্সে আসতে আপনার অনেকেরই অসুবিধা হচ্ছিল। এই কারণে কিন্তু আপনার এতগুলো কোম্পানিতে, বেশ কিছু কোম্পানিতে আপনার ম্যানেজিং ডাইরেক্টর আমরা কমপ্লাই করে দিতে পারিনি। এখন হয়তো সামনে এটা সহজ হবে আশা করা যায়। স্নাতকোত্তর ডিগ্রির কথা বলা হচ্ছিল, আজ থেকে 20 থেকে 22 বছর আগে যারা অনার্স মাস্টার্স করেছেন তখন তো আসলে 3 বছর অনার্স এবং 1 বছরের মাস্টার্স ছিল, তাদের ক্ষেত্রে কি হবে? তাহলে তো ভালো লোক পাওয়া যাবে না। না, এখানে আসলে আপনার অনার্স মাস্টার্স বা এই যে এডুকেশনাল যেটা আপনার রিকোয়ারমেন্ট আছে সেইটা নিয়ে খুব বেশি আমাদের প্রবলেম পোহাতে হয় না। একটা প্রবলেম ছিল যে আগে আপনার 3 ইয়ার্স এর অনার্স ছিল, এখন সেটা 4 ইয়ার হয়েছে। এইটাতে আপনার তখন যদি আপনার 3 ইয়ারের অনার্স করে মাস্টার্স 1 বছর করা থাকে তাহলে হি ইজ কোয়ালিফাইড। এডুকেশনাল যে রিকোয়ারমেন্টটা আছে দ্যাট ইজ ভেরি মাচ
ক্লিয়ার। হ্যাঁ। কিন্তু জি আপনার যদি হয় আপনার রিকোয়ারমেন্ট যেটা এক্সপেরিয়েন্সে, সেইটা নিয়ে হচ্ছে আসলে একটু অ্যাম্বিগুইটি সৃষ্টি হয়। ওইটা উই আর ট্রাইং টু রিজলভ, অ্যান্ড আমরা কাজে হাত দিয়েছি। এটা যে আইনি কাঠামো আছে সেটাকে আপনার রিফ্রেশ করা, সো দ্যাট আমরা কোয়ালিফাইড অনেক 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 ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন আপনার আমাদের সাথে থাকবার জন্য। এই ছিল এডিটর স্পিকে। এই টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।